প্রতি বছরের মতো ইস্টার সানডেতে নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক ফিফথ এভিনিউ বর্ণিল ও জাঁকজমকপূর্ণ উৎসবে মেতে ওঠে। অদ্ভুত সব পোশাকে সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের সামনে জড়ো হওয়া হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকাটি মুখরিত হয়ে ওঠে। Easter Sunday 2026, it is the place to be every Easter Sunday here in New York. রবিবার সকাল থেকেই ম্যানহাটনের মিডটাউনের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের সামনে জনসমাগম বাড়তে থাকে। ইস্টার সানডে উদযাপনের অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও ফিফথ অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় ইস্টার প্যারেড ও বনেট ফেস্টিভ্যাল। এবারের উৎসবে অংশগ্রহণকারীদের পোশাকে দেখা যায় বৈচিত্র্যের ছোঁয়া। একদিকে ক্লাসিক ধাঁচের নজরকাড়া হ্যাট ও ঐতিহ্যবাহী ইস্টার পোশাক, অন্যদিকে আধুনিক ও ব্যতিক্রমী সব কস্টিউম। The vibe is amazing. The costumes that people put on, the traditional Easter outfits. No other place is like this anywhere in the world. শত শত মানুষের ভিড়ে কেউ সাজেন বিশাল আকৃতির ফুল বা প্রজাপতি হয়ে, আবার কেউ বা ইস্টার বানির পোশাকে আনন্দ ছড়িয়ে দেন শিশুদের মাঝে। 1870-এর দশক থেকে চলে আসা এই বিশেষ আয়োজনে অংশ নিয়ে উৎসবে মেতে ওঠেন হাজার হাজার মানুষ। ফিফথ অ্যাভিনিউয়ের 49th থেকে 57th স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এই উৎসব সকাল 10টায় শুরু হয়ে বিকেল 4টায় শেষ হয়। বড়দের পাশাপাশি বিভিন্ন রঙের পোশাক পরে শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। উৎসবের আমেজ শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন কস্টিউমে সাজানো পোষা প্রাণীগুলো এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। ক্যাথেড্রালের সামনে যিশুর বেশে দাঁড়িয়ে থাকা একজনের সাথে ছবি তোলার জন্য সাধারণ মানুষের দীর্ঘ সারি দেখা যায়। প্যারেডে প্রথমবারের মতো অংশ নেয়া ইয়োসু জানান নিজের উচ্ছ্বাসের কথা। Oh, it's really awesome right here. When I came to the station, everybody started to take my pictures, and this is my first time. I'm really, proud. স্থানীয়দের পাশাপাশি ইতালি, স্পেন সহ বিভিন্ন দেশ থেকে আসা অনেক পর্যটক এই আয়োজনে অংশ নেন। প্যারেডে আসা দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। বর্ণাঢ্য এই আয়োজন কেবল ধর্মীয় আচার পালনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে ওঠে বসন্ত উদযাপন ও নিউ ইয়র্কের সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস স্পষ্ট করে বলেছেন, ইরান যুদ্ধে কোনোভাবেই আমেরিকান স্থলবাহিনী পাঠানো উচিত হবে না। তার মতে স্পষ্ট লক্ষ্য ও কৌশলবিহীন এই যুদ্ধে আরও গভীরে জড়ানোর মানে হবে নতুন ঝুঁকি তৈরি করা। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থলবাহিনী ছাড়াও লক্ষ্য অর্জন সম্ভব। আন্তর্জাতিক বিশ্লেষক আলী ভায়েজ বলেছেন, এই যুদ্ধ এখন একটি সংকটময় মোড়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক ধরনের ফাঁদে আটকে পড়েছেন বলেও দাবি করেন তিনি। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস বলেছেন, ইরানে ভূপাতিত আমেরিকান বিমান সেনাকে উদ্ধার করা অবশ্যই সাহসী ও প্রশংসনীয় একটি কাজ। তবে তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এমন এক বেপরোয়া যুদ্ধের মধ্যে নিয়ে গেছেন যার কোনো সুস্পষ্ট কৌশল, লক্ষ্য বা বের হওয়ার পরিকল্পনা নেই। তার মতে প্রতিদিন বিলিয়ন ডলার ব্যয় করে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালানো হচ্ছে, অথচ আমেরিকার ভেতরে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানোর জন্য কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না, বরং যুদ্ধের কারণে জ্বালানি মূল্য বেড়ে গিয়ে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হচ্ছে। জেফরিস জোর দিয়ে বলেন, এই সংঘাতে আমেরিকান স্থলবাহিনী পাঠানো উচিত নয়। তিনি মনে করেন, জনগণ এমন একটি যুদ্ধে সৈন্য পাঠানোর পক্ষে নয় যার উদ্দেশ্য পরিষ্কার নয় এবং যার ফলাফল অনিশ্চিত। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার এই যুদ্ধকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছেন। তার মতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক শক্তি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, এই অভিযান ইরানের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সন্ত্রাস সমর্থন দেওয়ার ক্ষমতাকে দুর্বল করেছে, যা আমেরিকা ও তার মিত্রদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। এটার প্রভাব আমেরিকা সহ বিভিন্ন দেশের ভোক্তাদের উপর পড়ছে। যদিও টার্নারের মতে এই পরিস্থিতি সাময়িক এবং বড় ধরনের স্থলযুদ্ধ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্লেষক আলী ভায়েজ বলেন, যুদ্ধ এখন একটি সংকটময় মোড়ে পৌঁছেছে। তার মতে প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি সীমিত আক্রমণের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার পথেই থাকবেন, নাকি বড় আকারের সংঘাত বাড়িয়ে ইরানকে চাপে ফেলবেন। Well, we are at an inflection point in this war right now, in the sense that President Trump would really have to decide whether he wants to continue a pace.
ভায়েদ সতর্ক করেন, একটি সফল উদ্ধার অভিযান যুদ্ধ জয়ের সমান নয়, বরং এতে আরো বড় সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তার মতে ট্রাম্প এখন এমন এক পরিস্থিতিতে রয়েছেন যেখানে লক্ষ্য অর্জনের জন্য তাকে ক্রমাগত আরো গভীরে যেতে হচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। The order in the Strait of Hormuz is not going to go back to status quo ante. ইরানের নিহত জেনারেল কাশেম সোলেমানির ভাতিজি ও তার মেয়েকে লস অ্যাঞ্জেলেস থেকে গ্রেপ্তার করেছে আইস। গ্রিন কার্ড বাতিলের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও দাবি করেছেন সোলেমানির ভাতিজি হামিদে সোলেমানি আফশার ইরানের শাসন ব্যবস্থার প্রকাশ্য সমর্থক। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, আমেরিকায় গ্রিন কার্ড পাওয়া কোন অধিকার নয়, বরং একটি সুবিধা। তাই কেউ যদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে তার বৈধ অবস্থান বাতিল করা হতে পারে। এই গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিস্ময় প্রকাশ করেছেন। শান্ত তুজুঙ্গা এলাকার প্রতিবেশীরা জানান, তারা জানতেই পারেননি তাদের পাশের বাড়িতে এমন প্রভাবশালী পরিবারের সদস্যরা বসবাস করছিলেন। কেউ কেউ বলেন ওই পরিবার খুব কমই বাইরে দেখা যেত এবং তারা বেশিরভাগ সময় নিজেদের মধ্যেই থাকতেন। সরকারি তথ্য অনুযায়ী আফসার 2015 সালে আমেরিকায় প্রবেশ করেন এবং 2021 সালে গ্রিন কার্ড পান। তবে পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নিয়মিত ইরানে ভ্রমণ করেছেন, যা তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার দাবিকে প্রশ্নবিদ্ধ করে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন আমেরিকাকে এমন কোনো ব্যক্তির জন্য নিরাপদ আশ্রয় হতে দেবে না যারা আমেরিকা বিরোধী বা সন্ত্রাসবাদ সমর্থিত শাসন ব্যবস্থাকে সমর্থন করে। বর্তমানে মা ও মেয়ে দুজনই আইস হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে ডিপোর্টেশন প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জানা গেছে সংশ্লিষ্ট পরিবারে আরো একজন সদস্যের আমেরিকায় প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, কোন ব্যক্তি যদি আশ্রয় পাওয়ার পরও নিয়মিত নিজের দেশে ফিরে যান তাহলে সেটি বড় ধরনের সন্দেহ তৈরি করে এবং আইনি জটিলতার কারণ হতে পারে। বিশ্লেষকদের মতে এটি শুধু ইমিগ্রেশন ইস্যু নয়, বরং বড় রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও বহন করছে। হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হামলার হুমকি শিশুসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর টিম কেন। তিনি অভিযোগ করেন, যুদ্ধের নিয়মকানুন উপেক্ষা করে শক্তি প্রদর্শন করতে গিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে উস্কানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানান কেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না মনে করেন, ইরানের চলমান যুদ্ধ এখনই শেষ করা উচিত। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার মনে করেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বৈধ। 6 সপ্তাহ ধরে চলছে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযান। যুদ্ধ শুরুর পর থেকেই পারস্য উপসাগরে জ্বালানি সহ পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই প্রণালী সচল করতে ইরানকে একের পর এক সময়সীমা বেঁধে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবারও তিনি নতুন করে কঠোর হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকি শিশুসুলভ আচরণ বলে আখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন। তিনি বলেন, ইরানের উপর বোমা ফেলে তাদেরকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর হুমকি, গালাগালি করা, এমনকি যুদ্ধের নিয়মকানুন উপেক্ষা করার ইঙ্গিত দেয়া এসব শিশুসুলভ আচরণ। ইরান যুদ্ধকে অবৈধ উল্লেখ করে টিম কেইন জানান, আগামী 20 বছরে মধ্যপ্রাচ্যে তিনি আর কোনো অর্থহীন যুদ্ধ দেখতে চান না। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া পোস্টের প্রতিক্রিয়ায় একই ধরনের মত দিয়েছেন ডেমোক্রেটিক আইন প্রণেতা কংগ্রেসম্যান রো খান্না। তিনি বলেন, প্রেসিডেন্ট যে ভাষায় হুমকি দিচ্ছেন তা অত্যন্ত উদ্বেগজনক। রো খান্না আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তিনি একবার বলছেন ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা হয়েছে, আবার বলছেন আকাশে বিমান সেনাদের উপর গুলি চালানো হচ্ছে। রো খান্নার মতে এই যুদ্ধ এখনই শেষ করা প্রয়োজন। ইরান, আমেরিকা ও ইসরায়েল সব পক্ষকে বোমা হামলা বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতিতে আসার আহ্বান জানান তিনি। তবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ অবৈধ নয় বলে মনে করেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার। সেনেটর টিম কেনের মন্তব্যের জবাবে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কংগ্রেস কোনো যুদ্ধ ঘোষণা করেনি। ললার আরো জানান, এই যুদ্ধ যদি 60 থেকে 90 দিনের বেশি দীর্ঘ হয় তবে কংগ্রেস অবশ্যই তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ইস্টার্ন টাইম মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন পোস্ট দিয়ে অশালীন ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, তারা মঙ্গলবার সন্ধ্যার মধ্যে কোনো ব্যবস্থা না নিলে ইরানের জ্বালানি স্থাপনা ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই হুঁশিয়ার করেন, তেহরান পাল্টা পদক্ষেপ নেবে।
হরমুজ প্রণালী খুলে দিতে আবারও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্টার্ন টাইম মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় দিয়েছেন তিনি। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করা হবে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা যদি মঙ্গলবার সন্ধ্যার মধ্যে কোনো ব্যবস্থা না নেয় তবে দেশটিতে কোনো বিদ্যুৎ কেন্দ্র বা সেতু আস্ত থাকবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া এই হুঁশিয়ারির জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই জানান, এমন জনগুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে আমেরিকার সাথে সম্পৃক্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। Or in any way or manner related to the United States or contributes to their act of aggression against Iran. বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চিন্তাধারাকে অপরাধমূলক মানসিকতা এবং যুদ্ধাপরাধে প্রকাশ্য উস্কানি হিসেবে আখ্যা দেন বাগেই। তিনি মনে করেন এসব পদক্ষেপের উদ্দেশ্য পুরো ইরানি জনগণকে ঝুঁকির মধ্যে ফেলা। এসব হুমকির জবাবে তেহরান সমানুপাতিক ও প্রতিদানমূলক প্রতিক্রিয়া জানাবে বলেও জানান তিনি। A criminal mindset. This is an express public incitement for war crimes and crimes against humanity. আমেরিকার বিভিন্ন স্টেটে যুদ্ধবিরোধী বিক্ষোভের উদাহরণ দিয়ে বাগেই বলেন, বর্তমান এই সংঘাতটি আমেরিকার জনগণের মতামতের প্রতিফলন নয়। অনেক আমেরিকান এই যুদ্ধকে নৃশংসতা ও যুদ্ধাপরাধ হিসেবেও দেখছেন বলেও দাবি করেন তিনি। This is a war of choice by the United States administrations, perhaps on behalf of a genocidal regime in our region. এদিকে ইস্পাহানে আমেরিকান সেনাবাহিনীর ROC-130 সামরিক পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার অবতরণে বাধ্য করছে বলে দাবি করেছে IRGC। ইসলামী রেভলিউশনারি গার্ডের মুখপাত্র ইব্রাহিম জুল ফাকারি এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। ভিডিও বার্তায় দাবি করা হয়, লজ্জা এড়াতে আমেরিকা নিজেই তাদের ক্ষতিগ্রস্ত বিমান, সরঞ্জাম, কমান্ডার ও সেনাদের উপর ভারী বোমা বর্ষণ চালিয়েছে। একই সঙ্গে ফাঁদে পড়া প্রেসিডেন্ট কেবল মুখে মুখেই বড় বড় কথা বলছেন বলেও দাবি করা হয়। তিনি বলেন, গণমাধ্যমের প্রচারণা ও মনস্তাত্ত্বিক উপায়ে ট্রাম্পের এই অপমান ঢেকে রাখা যাবে না। توسط رزمندگان قهرمان ایران اسلامی دشمن زبون به منظور جلوگیری از بی‌آبرویی ترامپ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।